প্রিয় শিক্ষার্থীরা, শুভ সকাল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো বৈশ্বিক মহামারীর কারণে যে অনলাইন ক্লাসের কার্যক্রমের অংশ হিসেবে আজ আমি তোমাদের সাথে আছি আগ্রাবাদ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ রিফাত জামান। তো আমাদের আজকে পাঠ্য বিষয় হচ্ছে কি, নবম শ্রেণীর বাংলা প্রথম পত্র কবিতা কপোতাক্ষ নদ। তো আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং নিরাপদ আছো। তো যেহেতু করোনার কারণে তোমরা সবাই ঘরে আছো, তো তোমাদের যে স্বাভাবিক যে কার্যক্রম সেটা ব্যাহত হচ্ছে। তো আসলে যে পৃথিবীতে যে সংকট দেখা দিয়েছে, যে করোনাকালীন সময়ে এই সংকট হয়তো আমরা যেহেতু নতুন বছরে পদার্পণ করেছি, তো আশা করি আমরা আছি কি এই সংকটকে কাটিয়ে উঠতে সক্ষম হব। আর পৃথিবীতে যুগে যুগে সংকট এসেছে, মানুষ সেগুলোকে অতিক্রম করেছে। তো পৃথিবীতে যে কোনো সংকটের পিছনে একটা সুযোগ থাকে, সেই সুযোগটাকে কাজে লাগাতে হয়। তো আসলে আমরা যেহেতু এই করোনাকালীন সময়ে ঘরে আবদ্ধ ছিলাম, হয়তো আমাদের তো তোমরা তোমাদের হচ্ছে কি নিজের মতো করে হয়তো যদি সুযোগটাকে কাজে লাগাও, যারা হয়তো হচ্ছে কি ইংরেজি বই পড়তে না, তারা ইংরেজি গল্পের বই পড়তে পারো। যারা আছে কি যে তোমাদের যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে তোমাদের শখ বা আগ্রহ ছিল, সেই সৃজনশীল প্রতিভাকে জাগ্রত করতে পারো। তোমরা তোমাদের মতো করে এই সংকটের সুযোগটাকে কাজে লাগাতে পারো। তো আশা করি অনেকেই কাজে লাগিয়েছো, আর যারা এখনো কাজে লাগাতে পারো নাই, তারা স্থির করে নাও তোমরা আছে কি এই সুযোগটাকে কিভাবে কাজে লাগাতে পারো। তো সর্বোপরি তোমরা আছে কি যে এই সংকটকালীন সময়ে বই থেকে দূরে থাকবে না, বইয়ের সাথে তোমাদের সংস্পর্শ থাকবে। তো এই বলে আমি আজ তোমাদের অনলাইন ক্লাস শুরু করতে যাচ্ছি। তো আজকের অনলাইন ক্লাসের বিষয়বস্তু হচ্ছে কি যে কপোতাক্ষ নদ। তো কপোতাক্ষ নদ কবিতাটি লেখক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। তো শুরুতেই আমরা কপোতাক্ষ নদ কবিতার প্রেক্ষাপট আলোচনা করার আগে আমরা আমাদের হচ্ছে কি কবি মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে কিছুটা জানব। তার ব্যক্তি জীবন এবং হচ্ছে কি তার হচ্ছে কি যে ব্যক্তি জীবনে যে ছায়া তার সমগ্র সাহিত্যে পড়েছে, সেই কথাগুলো আমরা এখানে তুলে ধরব। তো আমরা জানি মাইকেল মধুসূদন দত্ত 1824 খ্রিস্টাব্দের 25শে জানুয়ারি যশোর জেলার সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তো আমরা যদি কোনো শিক্ষার্থীকে জিজ্ঞাসা করি যে তোমার স্বপ্ন কি বা তোমার ফিউচার প্ল্যান কি, তো আমি জানি এই যুগের অধিকাংশ শিক্ষার্থী উত্তর দিবে আমার ভবিষ্যৎ পরিকল্পনা বা আমার স্বপ্ন হচ্ছে কি ডাক্তার, কেউ বলবে ইঞ্জিনিয়ার, কেউ বলবে হচ্ছে কি ব্যাংকার, কেউ বলবে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, আবার তো অনেকে বলতে পারে শিক্ষক হতে পারে, বাস আমি শিক্ষক হব। কিন্তু মাইকেল মধুসূদন দত্তর স্বপ্নটা অন্যদের থেকে একটু ব্যতিক্রম। তার স্বপ্নটা ছিল শৈশব থেকে তিনি স্বপ্ন দেখতেন তিনি বিশ্বকবি হবেন। তো তিনি যখন হিন্দু কলেজে অধ্যয়ন করতেন, সেখান থেকেই তার ইংরেজি সাহিত্যের প্রতি দুর্বলতা এবং সেখান থেকেই তার স্বপ্ন দেখা যে আমি একদিন বিশ্বকবি হব। তো এই স্বপ্ন বাস্তবায়নের জন্য তিনি যে তার যে সমগ্র কর্ম প্রচেষ্টাকে তিনি ব্যবহার করার চেষ্টা করেছেন এবং তিনি সেখানে সফল হতে পারেন না। তো আসলে মানুষের জীবনে কি সফলতা যে আসলে কোথায় কখন ধরা দিবে, এটা আমরা আসলে কি ঠিক উপলব্ধি করতে পারি না। তো এখন যে যদি মাইকেল মধুসূদনের ব্যক্তিগত জীবন সম্পর্কে আমরা আরো একটু ডিটেইলস বলতে বলি, তাহলে দেখা যায় যে মাইকেল মধুসূদন দত্তের পিতার নাম ছিল রাজনারায়ণ দত্ত। তৎকালীন যে ভারত উপমহাদেশে কয়েকজন ধনাঢ্য ব্যক্তি ছিলেন, তার মধ্যে রাজনারায়ণ ছিলেন একজন, এবং তিনি পেশাগত জীবনে ছিলেন উকিল, মানে তিনি উকালতি করতেন আর কি, অ্যাডভোকেট ছিলেন আর কি। তো অ্যাডভোকেসি করে তিনি প্রচুর অর্থবিত্তের মালিক হন এবং মাইকেল মধুসূদন দত্ত তার একমাত্র সন্তান ছিলেন বলে তিনি চেয়েছিলেন তার সন্তানকে কি আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে। কিন্তু যেহেতু মাইকেলের স্বপ্ন ছিল তিনি
বিশ্বকবি হবেন, ফলে তিনি এই যে বাংলা যে ভাষায় লেখালেখি বা বাংলা ভাষার প্রতি তিনি আগ্রহ হারিয়েছিলেন এবং তার শৈশব স্বপ্ন ছিল যে তিনি যদি বিশ্বকবি হবেন তাহলে তাকে ইংরেজি ভাষায় পারদর্শিত হতে হবে এবং ইংরেজি ভাষায় তাকে কি কবিতা লিখতে হবে। তো এই উদ্দেশ্য নিয়ে তিনি এসে কি প্রথমে গিয়ে ইংরেজি ভাষায় এসে কি কবিতা লেখা শুরু করেন এবং তার তিনি বাংলা ভাষাকে এসে কি ডার্টি ল্যাঙ্গুয়েজ, যেটাকে বলে চাষা বা ভূষার ভাষা হিসেবে তিনি মনে করতেন। তো এই ডার্টি ল্যাঙ্গুয়েজ এসে কি, তো আসলে কি যে বাংলা ভাষাকে তিনি সবসময় অবজ্ঞার চোখে বা ঘৃণার চোখে দেখতেন। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস যে বাংলা ভাষাকে তিনি ঘৃণা করেছেন, উপেক্ষা করেছেন, সেই বাংলা ভাষার জন্য তিনি আজ সারা বিশ্বে সমাদৃত। তো আরো আমরা যদি একটু কথা বলতে চাই, এর সাথে যদি যুক্ত করতে চাই, আমরা জানি মাইকেল মধুসূদন দত্তর জন্ম হচ্ছে কি 1824, আমাদের রবীন্দ্রনাথের জন্ম হচ্ছে কি 1861 খ্রিস্টাব্দে এবং মাইকেল মধুসূদন দত্তের জীবনাবসান ঘটে 1874 খ্রিস্টাব্দে। তাহলে যে মাইকেল মধুসূদন দত্ত কি যখন মৃত্যুবরণ করেন তখনও রবীন্দ্রনাথের সাহিত্য প্রতিভা উন্মেষ ঘটেনি। তিনি হয়তো বাসাতে কিছু লেখালেখি করেছেন, কিন্তু আমরা জানি 15 বছর বয়সে রবীন্দ্রনাথের লেখা প্রকাশিত হয়। তো প্রথম বনফুল নামে একটা কাব্য প্রকাশিত হয়। তো এখন যদি আমরা হিসাব করে ধরি তাহলে কি যে যেহেতু 1874 সালে তিনি মৃত্যুবরণ করেছেন এবং রবীন্দ্রনাথ 1861 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন, তো সেই রবীন্দ্রনাথ পিছনে এসেও সে বাংলা ভাষায় লেখালেখি করে সারা পৃথিবীতে সমাদৃত হয়েছেন এবং বিশ্বকবির উপাধি পেয়েছেন। তাহলে আসলে যদি তোমার কি সঠিক যোগ্যতা এবং জ্ঞান থাকে, তোমার যদি কি সুপ্ত প্রতিভা থাকে, তুমি যে ভাষায় লেখালেখি করো না কেন, তুমি তো আপনার সাফল্যের সর্বশিখরে আরোহণ করতে পারবে। তার উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে কি আমাদের রবীন্দ্রনাথ। তো আমি যে বিষয়ে বলতে চাই যে যে মাইকেল মধুসূদন দত্ত যেহেতু তিনি কি চেয়েছিলেন বিশ্বকবি হবেন, এই জন্য তার যে সমগ্র সাহিত্যকর্মে এসে কি তিনি ইংরেজিতে লেখালেখির চেষ্টা করেছিলেন এবং তিনি পাশ্চাত্য জীবনধারা অনুকরণ করতে চেয়েছেন। এই জন্য তিনি 1842 খ্রিস্টাব্দে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন। তো আমি যদি আমার কি একটা চার্ট আমি এখানে করেছি, যে চার্টটা দেখে যদি আমরা লক্ষ্য করি, আমরা দেখতে পাই যে মাইকেল মধুসূদন দত্তর সম্পর্কে যদি জানতে চাই, দেখি যে জন্ম হচ্ছে কি 1824 খ্রিস্টাব্দে এবং তিনি আছে কি 1843 খ্রিস্টাব্দে আছে কি খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন এবং তার যদিও 1842 খ্রিস্টাব্দে তিনি খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন, যদিও আমরা পড়ে আসছি যে 1843, কিন্তু আসলে আমাদের শ্রেণী পাঠ্য বিষয়ে উল্লেখ আছে 1842, ফলে এটা 1842 এখন আমাদেরকে পড়তে হবে। এবং তার আছে কি মৃত্যু 1873 খ্রিস্টাব্দে। তো মাইকেল মধুসূদনের সাহিত্য জীবনের তার অমর সৃষ্টি হচ্ছে কি একটা কাব্য যেটার নাম হচ্ছে কি মেঘনাদ বধ কাব্য, এবং তিনি হচ্ছে বাংলা সাহিত্যের হচ্ছে কি সনেটের হচ্ছে প্রবর্তক। তো তার বিখ্যাত আরো কতগুলো কাব্য আছে, যেমন বিরঙ্গনা আছে, ব্রজঙ্গনা আছে, তার বিখ্যাত কিছু নাটক আছে শর্মিষ্ঠা এবং পদ্মাবতী, এবং তার কিছু হচ্ছে কি দুইটা উল্লেখযোগ্য প্রহসন আছে, যে একে কি বলে সভ্যতা এবং বুড়ো শালিকের ঘাড়ে রোগ। তো এখন মাইকেল মধুসূদন দত্ত এই কপোতাক্ষ নদ যদি আমি আলোচনা করতে যাই, তাহলে এই কপোতাক্ষ নদ, তো কপোতাক্ষ নদ, কপোত বলতে আমরা কি বুঝি? আসলে কপোত যদি আমরা প্রথমে বলি কপোত মানে হচ্ছে কি, আমরা বিশেষ করে অনেক সময় বলে থাকি হচ্ছে কি কপোত কপোতি, অনেক সময় বলে থাকি, শব্দগুলো ব্যবহার করে থাকি। তো আসলে কপোত মানে হচ্ছে কি কবুতা, যেটাকে আমরা শান্তির প্রতীক বা শুভ্রতার প্রতীক বলে থাকি। তেমনি আবার এখানে আছে কি যে নদ, নদ বলতে আমরা বেসিক্যালি যেটা আমরা সংজ্ঞায় বলে থাকি যে যার শাখা প্রশাখা নেই, যে নির্বিধি বয়ে চলেছে তাকে আমরা নদ বলে গণ্য করে থাকি। তাহলে এখন আছে কি কপোতাক্ষ নদ, যেটা আমি বলছি যে কপোতাক্ষ মানে কপোত মানে কি কবুতর, যে শুভ্রতা বা শান্তির প্রতীক। তো বিশেষ করে তিনি আমরা যদি কোনো প্রাকৃতিক দৃশ্য যদি স্বাভাবিকভাবে দেখে থাকি এবং হচ্ছে কি বর্তমান যে প্রযুক্তি আসছে ড্রোনের মাধ্যমে যদি আমরা উপর থেকে দেখে থাকি, তো স্বাভাবিক প্রাকৃতিক দৃশ্য থেকে ড্রোনের মাধ্যমে যে প্রাকৃতিকটা দৃশ্যটা দেখবো সেটা অধিক বেশি মনোমুগ্ধকর হবে। তো এই যে কপোতাক্ষ নদ মানে কি জন্মভূমির যে প্রাকৃতিক সৌন্দর্য,
তিনি আছে কি তার চোখে ধরা দিয়েছে সেই সৌন্দর্যটাকে তিনি এখানে বেশি অগ্রাধিকার দিয়েছেন। এই জন্য তিনি এই শব্দটি ব্যবহার করেছিলেন। তার যেহেতু গ্রামের পাড়ে এই নদীটি বয়ে গেছে, তার শৈশবের স্মৃতি বিজড়িত ফলে সেই নদীর প্রতি তার এক ধরনের প্রচ্ছন্ন আবেগ এবং ভালোবাসা ছিল। তো যখন তিনি এই কপোতাক্ষ নদ যখন তিনি রচনা করেন বা কবিতাটি লেখেন, তিনি তখন সুদূর ফ্রান্সের ভার্সাই নগরীতে ছিলেন। তো ভার্সাই নগরীতে থাকার ফলে সে যখন তার পাশ্চাত্য জীবনধারা বা পাশ্চাত্য সমাজ প্রতি তার একটা বিতৃষ্ণা জন্মে যায় এবং পাশ্চাত্য সমাজ তাকে কি কোনোভাবেই গ্রহণ করতে চায় না, তখন তার আছে কি যে ভুল তিনি কি উপলব্ধি করতে পারেন এবং তার আছে কি পাশ্চাত্য জীবনধারা সম্পর্কে তার যে মহত্তা ছিল সেটা কেটে যায়। ফলে তিনি এসে তার জন্মভূমি এবং তার আছে কি যেখানে বেড়ে উঠেছেন শৈশবে কৈশোরের স্মৃতি বিজড়িত তার আছে কি গ্রাম, তার সেই বেড়ে ওঠা আছে কি গ্রামের পাড় দিয়েছে কি নদী, সেই নদীর কথা তিনি অনুভব করতে থাকেন। তা আসলে আমরা যখন কোনো বিপদে পড়ি বা আমাদের প্রচন্ড মন খারাপ থাকে, তখন আমাদের দেখবে যে আপনজনের কথাই বেশি অনুভূত হয় বা বেশি মনে পড়ে। তো কবির ক্ষেত্রে যেহেতু তিনি সুদূর ফ্রান্সের ভার্সাই নগরীতে ছিলেন, ফলে তিনি যখন নিঃসঙ্গ বা একাকী ছিলেন, তখন তার এই কবিতার্থ নদের কথাই বারবার মনে পড়েছে। ফলে তাকে নিয়ে তিনি তার কবিতাটি লিখেছেন। এবং আমরা জানি যে এই কবিতার্থ নদের মধ্যে ভালোবাসা প্রকাশের মাধ্যমে তিনি তার জন্মভূমির প্রতি গভীর ভালোবাসা ও মমত্ববোধ প্রকাশ করেছেন। তো আমরা যদি কপোতাক্ষ নদ কবিতাটি আলোচনা করতে যাই, আমরা জানি এটা একটি সনেট কবিতা, যেটাকে বলা হয় বাংলায় বলা হয় চতুর্থ দাসপদী কবিতা। তো আমরা যদি স্বাভাবিকভাবে দেখি যে সনেট, আমরা জানি বাংলা সাহিত্যের সনেটের প্রবর্তক হচ্ছে কি মাইকেল মধুসূদন দত্ত। তেমনি যদি আমরা যদি প্রকৃত সনেটের জনক যদি দেখতে যাই, তিনি হচ্ছেন ইতালীয় কবি পেট্রাক, উইলিয়াম পেট্রাক। তিনি হচ্ছে কি ইতালীয় একজন কবি, তিনি প্রথম সনেট প্রবর্তনা করেন। তো সেখান থেকে তিনি কি উৎসাহ নিয়ে, সেখান থেকে তিনি অনুপ্রেরণা নিয়ে তিনি হচ্ছে কি বাংলা ভাষায় তোমার সনেট কবিতা রচনা করেন। তো কপোতাক্ষ নদের আছে কি যে কবিতাটি একটি সনেট কবিতা বা চতুর্থ দাসপদী কবিতা। এই কবিতার দুটি অংশ থাকে, একটা থাকে প্রথম হচ্ছে কি অষ্টক, দ্বিতীয় হচ্ছে কি ষষ্ঠক। তো অষ্টকে থাকে ভাবের প্রবর্তনা এবং ষষ্ঠকে থাকে ভাবের শেষ বা পরিণতি। আমি যদি আরো একটু স্পেসিফিক ভাবে বা কি আরো একটু বিশেষভাবে তোমাদেরকে বলে থাকি, তাহলে কবিতার দুটি অংশ থাকে। প্রথম অংশ যেটা 8 চরণ থাকে, সেই 8 চরণকে বলা হয়েছে কি ভাবের প্রবর্তনা, দ্যাটস মিন ভাবের শুরু। এবং পরে যদি আমি দেখি যে পরের 6টা লাইন যেটাকে আমরা বলে থাকি যে ষষ্ঠকে থাকে কি ভাবের পরিণতি, দ্যাটস মিন ভাবের শেষ। তো প্রথমে তার আছে কি জীবনের কাহিনীগুলো উল্লেখ করবে, ঘটনাটা উল্লেখ করবে এবং তার শেষ 6 লাইনে তার আছে কি যে কি হতে পারে বা আমার কি হবে, এই ধরনের আক্ষেপ বা কি মনোবাসনা প্রকাশ পাবে। তো এখানেও তার ব্যতিক্রম নাই। আর বিশেষ করে সনেট বা 14 পদ কবিতায় কবিতাটি হচ্ছে 14 চরণের কবিতা। তো 14টা চরণ থাকবে এবং প্রত্যেকটা চরণে 14টা করে অক্ষর থাকবে। তো এখন যে কবিতা আছে কি যে 14টা অক্ষর, কবিতার অক্ষর এবং হচ্ছে কি আমাদের যে চোখের দেখা অক্ষর, এটা একটু ব্যতিক্রম আছে। অনেক সময় আমরা কবিতার যুক্তপূর্ণ বর্ণকে যখন আমরা ভাঙি, তো একসাথে অনেকগুলো বর্ণ বের হয়, কিন্তু কবিতায় যুক্ত বর্ণকে একটা অক্ষর হিসেবে ধরা হয়ে থাকে, কারণ কবিতার ক্ষেত্রে উচ্চারণকে অক্ষর হিসেবে গণ্য করা হয়। ফলে তোমরা যদি ভাষায় মিলাই দেখো, আশা করি তোমরা সবাই যারা নতুন বই পাবে, যখন তোমরা কবিতাটি হচ্ছে কি দেখবে, তখন তোমরা মিলাই দেখতে পারো যে প্রত্যেকটা লাইনে 14টা করে বর্ণ আছে বা অক্ষর আছে। তো দেখো এখন কবিতাটি যদি আমরা প্রথমে আলোচনা করতে চাই, দেখি যে প্রথমে কবি যে অষ্টকে বলতে চেয়েছেন যে সতত হে নদ তুমি পড়ো মোর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে। তো তিনি এখানে বলেছেন যে কি যে সতত মানে সব সময়, হে নদ তুমি পড়ো মোর মনে, মানে তোমার কথা আমার সব সময় মনে পড়ে। সতত তোমার কথা ভাবিয়ে বিরলে, বিরলে মানে কি আমরা যখন একাকী থাকি বা নির্জন অবস্থায় থাকি, তো বলছে সবসময় তোমার কথা মনে পড়ে। বিশেষ করে আমি যখন একাকী থাকি তখন তোমার কথা খুব বেশি মনে পড়ে।
সতত যেমতি লোক নিশার স্বপনে শোনে মায়া মন্ত্রধ্বনি তব কোলো কোলে। তো বলছে কি সতত যেমতি লোক নিশার স্বপনে, নিশা মানে কি, নিশা মানে হচ্ছে রাত। তো রাতে আমরা কি অনেক সময় বিভিন্ন ধরনের স্বপ্ন দেখে থাকি। তো বলছে কি সতত যেমতি লোক নিশার স্বপনে শোনে মায়া মন্ত্রধ্বনি তব কোলো কোলে, কোলো কোলে। তো দেখো এখানে কি বলছে মানুষ যেমন হচ্ছে কি রাতের বেলা হচ্ছে কি স্বপ্ন দেখে, তো তিনিও হচ্ছে কি কপোতাক্ষ নদ নিয়ে তিনি স্বপ্ন দেখেছেন। তো জুড়াই গান আমি ভ্রান্তির স্মরণে, তো বলছে যে কি আবার পরের লাইনে তিনি বলছেন যে আসলে যে কি যে উনি মনে বলছেন যে আমি যখন রাতের বেলায় ঘুমিয়ে থাকি তখন কপোতাক্ষ নদের গলে গলে শব্দ আমার কানে আমি শুনতে পাই। তা আসলে তিনি আছে কি যেহেতু আমরা যে কপোতাক্ষ নদ আছে কি বাংলাদেশের যশোর জেলার সাগরদাড়ি গ্রামে, তিনি তখন অবস্থান করছিলেন ফ্রান্সের ভার্সাই নগরীতে। ফলে দুটো জায়গার মতো অনেক দূরত্ব, কিন্তু তারপরে বলছেন যে আসলে এটা বাস্তবে শোনা কপোতাক্ষ নদীর গলে গলে শব্দ শোনা আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু আসলে এটা আমি বুঝতে পারছি এটা আমি স্বপ্নের ভিতরে শুনছি, আসলে স্বপ্নটা তো সবসময় সত্য হয় না। তো তারপর তার কাছে একটু ভালো লাগছে যে আমি জানি এটা বাস্তবসম্মত নয়, বা আমি যেটা ভাবছি যে কপোতাক্ষ নদের শব্দ আমার কানে বাজছে আসলে এটা ঠিক নয়। তারপর কবির কাছে ভালো লাগছে যে এটা আসলে ভুল হলো, আমার মনটাকে প্রশান্তি দিচ্ছে, আমি আনন্দিত হচ্ছি। বহু দেশ দেখিয়াছি বহু নদ বলে, কিন্তু স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। বলছে যে বহু দেশ দেখিয়াছি বহু নদ দোলে, পৃথিবীর বিভিন্ন দেশে তিনি গিয়েছেন, পৃথিবীর বিভিন্ন নদী তিনি দেখেছেন, কিন্তু কপোতাক্ষ নদের যে জল যে তার তৃষ্ণা নিবারণ করেছে এইরকম স্বাদ গন্ধ আর পৃথিবীতে কোনো নদীরই তিনি পান নাই। তো আমরা জানি বিশেষ করে এখন আমরা হয়তো যে অতি আধুনিক হয়েছি, আমাদের জীবনধারার পরিবর্তন এসেছে, আমরা হয়তো এখন যে নদীর পানি পান করাটা আমাদের কাছে অবাক করার বিষয় হতে পারে, কিন্তু আজ থেকে 20-30 বছর আগে এই জিনিসটা একটা স্বাভাবিক একটা বিষয় ছিল। যে আমাদের বাপ দাদা বা আমাদের তার আগে প্রজন্মের একটু খোঁজ খবর নিই, দেখি আমরা জানতে পারি বা ইতিহাসের বইগুলো যদি একটু পড়ে থাকি বা ইতিহাস সম্বন্ধে আমাদের আছে কি কিছুটা ধারণা থাকে, তাহলে আমরা কি জানি যে আমাদের আছে কি আগেরকার মানুষগুলো তারা কি নদীর পানি পান করে এসে কি তাদের জীবনধারা অতিবাহিত করত। তো এখন হয়তো আমরা সেটা এখন প্রায় করতে বসেছি, কারণ আমাদের এখন যে নিরাপদ পানি বা কি যে স্বাস্থ্যকর পানির আছে কি পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। তো তারপরে লাইনে তিনি বলেছেন যে দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে। তো এখানে যে একটা মানুষ তার জন্মভূমির কি বেড়ে ওঠা, তার সেই শৈশবের স্মৃতিবিজড়িত গ্রামের পাশ দিয়ে বয়ে যা নদী, তাকে তিনি কতটা ভালোবাসলেন, কতটা অনুভব করলেন, তিনি সেই নদীকে যে মায়ের বুকের দুধের সাথে তুলনা করতে পারেন। পৃথিবীতে যত পানীয় আছে মানে সব থেকে পবিত্র এবং সব থেকে কি বিশুদ্ধ পানি বা কি পানীয় ধরা হয়েছে কি মায়ের বুকের দুধকে, যার সাথে পৃথিবীর অন্য কোনো কিছুরই তুলনা করা যায় না বা সম্ভব না। তাহলে তিনি কপোতাক্ষ নদের পানিকে তিনি মায়ের বুকের দুধের সাথে তিনি তুলনা করেছেন। এই কপোতাক্ষ নদের জলকে তিনি মায়ের বুকের দুধের সাথে তুলনা করেছেন। তাহলে একটা মানুষ দেশের প্রতি কতটা ভালোবাসা বা উপলব্ধি থাকলে তিনি এই জিনিসগুলো বলতে পারেন। তাহলে এখান থেকেই আমরা বুঝতে পারি যে আসলে মাইকেল মধুসূদন দত্তের কি দেশের প্রতি গভীর মমত্ববোধ ও ভালোবাসা এই কবিতার মাধ্যমে প্রকাশিত হয়েছে। তো এইটা ছিল কি অষ্টক, কবিতার প্রথম 8 চরণ, যেটাকে ভাবের প্রবর্তনা বলি, যে ভাবের শুরু বলি, যে জন্মভূমির প্রতি তার যে কি গভীর ভালোবাসা ও দেশপ্রেম যে প্রকাশ পেয়েছে তার শুরুটা এখানে তিনি করেছেন প্রথম 8 লাইনে। তো পরের অষ্টকে ষষ্ঠকে তিনি কি বলতেছেন, আমি বলছি যে পরের ষষ্ঠটা আছে কি ভাবের পরিণতি, যে ভাবের শেষ কি হবে। তো এখন তিনি পরের চরণে বলছেন যে আর কি হবে দেখা যতদিন যাবে। তা উনি বলছেন যে আক্ষেপ প্রকাশ করেছেন, সংশয় প্রকাশ করেছেন যে তোমার সাথে কি আমার আর দেখা হবে, তোমার সাথে বলতে কাকে বুঝেছেন,
তিনি কপোতাক্ষ নদকে বুঝিয়েছেন। প্রজারূপ রাজরূপে সাগরে দিতে বায়ুরূপ বড় তুমি এই মিনতি গাবে। তো প্রজারূপ বিশেষ করে আমাদের যে আগে যে সমাজ ব্যবস্থা ছিল সেখানে রাজা ছিল, জমিদার ছিল বা প্রজা ছিল। তো আমরা যে যদি নীল চাষ বা নীল গর্তের অত্যাচারের বিভিন্ন ধরনের গল্প বা বই আমরা পড়ে থাকি বা জেনে থাকি ওই সম্পর্কে, তাহলে হয়তো তোমরা কিছুটা উপলব্ধি করতে পারবে। আগে যে কৃষক সমাজকে তাদের যে ফসল ফলাতো তার উপর একটা তাদেরকে ট্যাক্স বর্তমান সময় যেটাকে বলা হয়, আর তখন বলা হতো খাজনা দিতে হতো। তো তার যখন সে ফসল ফলাতো একটা নির্দিষ্ট অংশের খাজনা দিলে তখন সে দায় মুক্তি পেত। সেই সকল যে রাজারা সে কি যে দেনাটা ছিল দেনা হিসেবে তারা এটাকে গণ্য করতো খাজনাটাকে, এবং সেই খাজনাটা পরিশোধ করলে সে দেনা মুক্ত হতো। তো এখন এই ক্ষেত্রেও সেরকম বলা আছে যে প্রজারূপে রাজরূপ সাগরে দিতে বায়ুরূপ বড় তুমি এই মিনতি গাবে। দেখো যে পৃথিবীর আছে কি প্রত্যেকটা নদী, খাল বা সাগর, মহাসাগর একটার সাথে একটা আছে কি কানেক্টেড, সংযুক্ত। যেমন আমাদের প্রত্যেকটা শিরা উপশিরা একটার সাথে একটা কি যেমন সংযুক্ত, তেমনি এই নদী বা সমুদ্র বা খাল, ঠিক আছে, এগুলো একটার সাথে একটা কানেক্টেড। যদি আমি একটু উদাহরণ সহকারে বলতে বলি, তাহলে দেখো যে আমাদের যে কি স্কুলটা এটা সিটিএ 17তে অবস্থিত। তো আমাদের স্কুলের পাশে সবাই উপরে ড্রেন হয়ে গেছে। এই ড্রেনটা কোথায় যে পড়ছে? আমাদের পার্শ্ববর্তী কি খালে যে পড়ছে। তো এই খালটা আছে কি নালা যে পড়ছে, নালাটা কোথায় যে মিশেছে? নালাটা মিশেছে কি তোমার কর্ণফুলী নদীর সাথে। এবার কর্ণফুলী নদীটা কোথায় যে মিশেছে? বঙ্গোপসাগরের সাথে মিশেছে। বঙ্গোপসাগর কোথায় যে মিশেছে? কার সাথে মিশেছে? ভারত মহাসাগরের সাথে মিশেছে। তাহলে এই যে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কি যে কানেক্টেড। তো দেখো যখন আমাদের এখানে বৃষ্টি হয়, বৃষ্টির পানিগুলো সারিভাবে ড্রেনে যায়, ড্রেন থেকে তারপরে খালে যায়, খালে থেকে তারপরে সে কর্ণফুলী নদীতে যায়, কর্ণফুলী নদীর পরে কি সেগুলো হচ্ছে বঙ্গোপসাগরে যায়, বঙ্গোপসাগর থেকে ভারত মহাসাগর, পরে আরো যে মহাসাগরগুলো আছে প্রশান্ত, আটলান্টিক, সব মহাসাগরগুলোতে এইগুলো বিস্তৃতি লাভ করে। তো এখন কবির ক্ষেত্রেও এখানে তেমনটা ঘটেছে। তিনি বলেছেন যে কি যে বঙ্গজনের কানে সখা সকারিতে নাম তার প্রবাসের মজি প্রেম ভাবে লইছে তব নাম বঙ্গের সঙ্গীতে। তো তিনি এখানে বলেছেন যে কি যে কপোতাক্ষ নদকে তিনি যেভাবে বন্ধুভাবে স্মরণ করেছেন, তিনি বন্ধু মনে করেছেন, তেমনি কপোতাক্ষ নদও তাকে যেমন হচ্ছে কি বন্ধু বলে স্মরণ করে, এবং তিনি তার দেশ মাতৃকে মায়ের সাথে তুলনা করেছেন। তো আমরা জানি দেশ হচ্ছে আমাদের বড় মা, এবং আমার জন্মদাতা মা তিনি হচ্ছেন আমাদের ছোট মা। আমরা যদি এরকমভাবে বলে থাকি, কারণ যখন তোমার বড় মা নিরাপদ নয় তখন তোমার ছোট মা তোমার নিরাপদ থাকতে পারে না। যদি আমরা 71 সালে কথা বলি, যে 71 সালে হচ্ছে কি যে বাংলাদেশে আক্রান্ত হয়েছিল বিদায়ী আমাদের হচ্ছে কি মা বোনরা 2 লাখ মা বোনরা আছে কি আক্রান্ত হয়েছিল। তো এখানে বলছে যে কবি বলছে যে কি মা যেমন তার সন্তানের দোষ ত্রুটি মনে রাখে না, তেমনি কপোতাক্ষ নদ ও তার দোষ ত্রুটি মনে রাখবে না। কারণ হচ্ছে কি মানুষ মাত্রই ভুল করে, ভুল থেকে সে কি শিক্ষা নেয়। তো পৃথিবীতে মা কোনোদিনই তার সন্তানের দোষ ত্রুটি মনে রাখতে পারে না। তো মা সবসময় তার সন্তানের জন্য কি পরম স্নেহ এবং ভালোবাসা আগলে রাখে। তো আমি যদি কিছুদিন আগে একটা ঘটনা বলি, যে কিছুদিন আগে আমাদের কি রাজশাহী উত্তরবঙ্গে একটা জেলাতে এরকম একটা ঘটনা ঘটেছে। এক বৃদ্ধ মায়ের 3টি সন্তান ছিল, এবং তারা আছে কি অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত ছিল, কিন্তু মা যেহেতু বৃদ্ধ হয়ে গেছে, তো তখন তারা মা আছে কি যেহেতু বেডে প্রস্রাব পায়খানা করে, তো তারা কি করছে একটা গোয়াল ঘরের পাশে মাকে একটা গোয়াল ঘরে রেখে দিয়েছে। তো রাতের বেলা ওই গোয়াল ঘরের পাশে যে ঘরটা রেখে দিয়েছে, একটা শিয়াল এসে সেই বৃদ্ধ মায়ের পায়ে কামড়ে মাংস তুলে নিয়ে গেছে। তো এই কথা যখন পরের দিন পত্রিকায় প্রকাশিত হয়, তখন হচ্ছে কি তৎকালীন সেই জেলার ডিসি নির্দেশে পুলিশ এসে 3 ভাইকে গ্রেপ্তার করে, এবং বৃদ্ধ মাকে হসপিটালে পাঠানো হয়। তো যখন ওই জেলা প্রশাসক হাসপাতালে বৃদ্ধ মাকে দেখতে যায়, তখন ওই মায়ের প্রথম উক্তি ছিল, বাবা আমার ছেলেদেরকে তুমি ছেড়ে দাও। তো আসলে কি যে আসলে মা তো মায়ের সাথে পৃথিবীতে
পৃথিবীর আর কোনো কিছুর তুলনা হয় না। তেমনি মাইকেল মধুসূদন দত্ত তিনি দেশকে মায়ের সাথে তুলনা করেছেন এবং তিনি বলেছেন যে মানুষ মাত্র যেমন ভুল করে তার ভুল হয়েছে, তিনি শৈশবের বা কি তার কি আবেগে বশবর্তী হয়ে তিনি কি ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন, সেই তার ভুল ভেঙেছে এবং এই ভুল ভেঙেছে বিদায় তিনি আছে কি এখন এই মাতৃভূমির যেহেতু আলো বাতাসে তিনি বড় হয়েছেন, এই ঋণটা পরিশোধ করার জন্য তিনি আছে কি যে বাংলাতে বিভিন্ন ধরনের কবিতা এবং সঙ্গীত গান তিনি কি লিখে যাচ্ছেন যে মাতৃভূমির প্রতি তার দেনাটা যদি কিছুটা কি শেষ হয় বা কিছুটা লাঘব হয়। তো এই উদ্দেশ্য নিয়ে তিনি কি এই কথাটা বলেছেন যে যে বঙ্গের জলের কানে সকাল সকালিতে নাম তার এই প্রবাসে মজিদের ভাবে, মানে তোমার কথা চিন্তা করে তোমার কথা ভেবে আমি হচ্ছে কি আমার এই কবিতাগুলো গানগুলো আমি লিখে থাকি। তো প্রবাসে বসে থেকে রয়েছে তবু নাম বঙ্গের সঙ্গীত। তাহলে দেখো যে কবি আছে কি যে শত দূরে থেকেও অনেক দূরে থেকেও তিনি বাংলা ভাষার প্রতি বাংলা মানুষের প্রতি তার কি ভালোবাসাটা প্রকাশ পেয়েছে, যে এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে আসলে তিনি হয়তো কিছুটা মানে তার জীবনের সিদ্ধান্ত নিতে কি ভুল করেছেন এবং তিনি যেহেতু পরে এটা উপলব্ধি করতে পেরেছেন ফলে তিনি আবার সেই তার মাতৃমায়ের বলে অর্থাৎ মাতৃভাষার বলে তিনি আবার ফিরে এসেছেন। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা বিষয়টি আছে কি বুঝতে পেরেছো। হয়তো আরো যখন আমরা তোমাদের সাথে ফিজিক্যাল ক্লাস হবে, সরাসরি উপস্থাপন হবে, তখন হয়তো আমরা আরো মানে বিস্তারিতভাবে এগুলো আলোচনা করার সুযোগ পাবো। তো তোমরা আশা করি সবাই আছে কি যে বই পাওয়ার সাথে সাথে এই কবিতাটি একটু দেখবে এবং আমরা যে অনলাইন ক্লাসে অংশগ্রহণ করেছি এবং যে ক্লাসের যে আলোচনার বিষয়বস্তু তোমরা একটু কি নিজেরা আছে কি বইয়ের সাথে মিলাবে এবং ফলে তোমাদের ধারণাটা আছে কি বদ্ধমূল হবে। তো আশা করি তোমরা আছে কি সবাই আছে কি যে সেটা করবে এবং হচ্ছে কি তোমরা যে যথা নিয়মে স্বাভাবিক নিয়মে পড়াশোনা করবে। তো আজ আমি তোমাদের চলমানে যে অনলাইনে অংশ গ্রহণের কার্যক্রম এখানে শেষ করছি। আশা করি সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।